18 এপ্রিল 2026-এর এই সময়ে দাঁড়িয়ে মানে একটু পেছনের দিকে তাকালে এআই এর বিবর্তনটা বেশ অবিশ্বাস্য লাগে। হ্যাঁ, একদম। খুব দ্রুত পাল্টে যাচ্ছে সবকিছু। ঠিক। একসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ছিল ঠিক একটা একটা স্মার্ট ডিকশনারির মতো। কোনো প্রশ্ন করলে সেটি হয়তো খুব সুন্দর করে গুছিয়ে একটা উত্তর দিয়ে দিত। মানে আমরা শুধু ইনফরমেশন খুঁজতাম ওর কাছে। রাইট। কিন্তু এখন এআই যেন এমন একজন ইন্টার্ন বা সহকর্মীতে পরিণত হয়েছে যাকে শুধু কাজের লক্ষ্যটা বুঝিয়ে দিলে সে নিজেই প্ল্যান করে পুরো প্রজেক্ট শেষ করে একদম কাজের টেবিলে এনে হাজির করে। একদমই তাই। আর আজকের টপিকে আমরা ঠিক এই জায়গাটাই এক্সপ্লোর করব। হ্যাঁ, আজকের এই বিশদ বিশ্লেষণে আমাদের মূল ফোকাস হল অ্যানথ্রোপিকের তৈরি ক্লড ইকোসিস্টেম। আমাদের কাছে থাকা বিভিন্ন আর্টিকেলস, ডেটা আর রিসার্চ ঘেঁটে আজ আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই ক্লড তার সাধারণ চ্যাটবট পরিচয়টি ছাড়িয়ে ক্লড কোড, ক্লড ওয়ার্ক এবং ক্লড ডিজাইনের মতো স্বয়ংক্রিয় বা এজেন্টিক টুলের মাধ্যমে মানে প্রফেশনালদের কাজের দুনিয়াটাই বদলে দিচ্ছে। এটা আসলে একটা বিশাল শিফট। অবশ্যই। তো মূল লক্ষ্য হলো এই টুলগুলোর পেছনের প্রযুক্তি, এদের সুবিধা অসুবিধা এবং আর্কিটেকচার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। সবার আগে বোঝা দরকার এই ক্লড আসলে কি এবং কোথা থেকে এর শুরু। আচ্ছা, ক্লড মূলত অ্যানথ্রোপিক কোম্পানির তৈরি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো, মানে যেটা ওকে আলাদা করে, সেটা হলো এর কনস্টিটিউশনাল এআই বা সাংবিধানিক এআই পদ্ধতি। সাংবিধানিক এআই মানে ওর কি নিজস্ব কোনো সংবিধান আছে? অনেকটা সেরকমই। কনস্টিটিউশনাল এআই বলতে এমন একটা ফ্রেমওয়ার্ক বোঝায় যেখানে এআইকে কিছু নির্দিষ্ট নীতি বা সংবিধান ধরিয়ে দেওয়া হয়। যখন এই মডেলটিকে কোনো কাজ দেওয়া হয়, এটি শুরুতে বেশ কয়েকটি সম্ভাব্য উত্তর বা সমাধান তৈরি করে। আচ্ছা। এরপর এটি নিজেই নিজের সেই উত্তরগুলোকে ওই সংবিধানের নীতিগুলোর সাপেক্ষে যাচাই করে। মানে এটি খোঁজার চেষ্টা করে যে তার তৈরি করা উত্তরের মধ্যে ক্ষতিকর, পক্ষপাতদুষ্ট বা ভুল কোনো তথ্য আছে কিনা। ও, তার মানে ও নিজেই নিজেকে কারেক্ট করে? হ্যাঁ, ঠিক ধরেছেন। যদি কোনো ভুল বা ক্ষতিকর কিছু থাকে, তবে সে নিজেই সেটি সংশোধন করে একটি পরিমার্জিত উত্তর মানুষের সামনে তুলে ধরে। অর্থাৎ এটি শুধু মানুষের ফিডব্যাকের উপর নির্ভর করে না, বরং নিজের একটা নৈতিক কাঠামোর উপর ভিত্তি করে নিজেই শিখতে পারে। দারুণ তো। আর আমি তো দেখলাম এর টেকনিক্যাল ক্ষমতাও বেশ তাক লাগানোর মতো। এর কনটেক্সট উইন্ডো বিশাল, প্রায় 2 লাখ টোকেন পর্যন্ত। হ্যাঁ, 2 লাখ টোকেন মানে কিন্তু বিশাল ব্যাপার। বিশাল মানে আস্ত একটা বই বা বিশাল কোনো সফটওয়্যারের পুরো কোডবেস একবারে পড়ে ফেলার সমতুল্য। তথ্য প্রক্রিয়াকরণের এই বিশাল ক্ষমতার কারণে বর্তমানে এর 3টি মূল মডেল তৈরি করা হয়েছে। হ্যাঁ, হাইকু, সনেট আর ওপাস। রাইট। প্রথমটি হলো হাইকু, যা খুব দ্রুত গতির। এরপর রয়েছে সনেট, যার লেটেস্ট ভার্সন সনেট 4.5 বা 4.7, যেটা দৈনন্দিন কোডিংয়ের জন্য তৈরি। আর সবচেয়ে জটিল কাজের জন্য রয়েছে ওপাস, যেমন ধরুন ওপাস 4.7। একদম। তবে এখানে নামের বিষয়টা আমার কাছে বেশ কৌতূহল উদ্দীপক লেগেছে। অ্যানথ্রোপিক এআই এর নাম ক্লড রেখেছে মূলত ক্লড শ্যাননের প্রতি সম্মান জানিয়ে। যাকে ফাদার অফ ইনফরমেশন থিওরি বলা হয়, রাইট? হ্যাঁ, 1948 সালে ক্লড শ্যাননের একটা পেপার আধুনিক ডিজিটাল তথ্য প্রক্রিয়াকরণের একদম মূল ভিত্তি গড়ে তুলেছিল। তো অ্যানথ্রোপিকের প্রতিষ্ঠাতারা অ্যালেক্সা বা সিরির মতো জেন্ডার নিউট্রাল বা রোবোটিক নামের বদলে একটা বন্ধুসুলভ নাম চেয়েছিলেন। কিন্তু এখানেই আমার মনে একটা প্রশ্ন জাগছে। মানে যদি এই সিস্টেমটি দিন শেষে জটিল গাণিতিক হিসাব বা অ্যালগরিদমে প্রসেস করে, তবে একটা বন্ধুসুলভ নামের কি প্রয়োজন? আর এই কনস্টিটিউশনাল এআই জিনিসটা কি শুধুই একটা চটকদার মার্কেটিং শব্দ, নাকি এটি আসলে এআই এর কাজ করার ধরনকে ভেতর থেকে পাল্টে দেয়? ভালো প্রশ্ন। আসলে যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে নামের যৌক্তিকতা আর প্রযুক্তির গভীরতা দুটোই পরিষ্কার হবে। ক্লড শ্যানন যেমন ডিজিটাল তথ্যের আদান-প্রদানকে 0 এবং 1-এর একটা গাণিতিক কাঠামোর ওপর দাঁড় করিয়েছিলেন, রাইট। ঠিক তেমনি 2 লাখ টোকেন প্রসেস করতে পারা ক্লডের কাজের ধরনও সেই বিপুল তথ্য প্রক্রিয়াকরণের ভিত্তির ওপর নির্ভরশীল। আর বন্ধুসুলভ নামের ব্যাপারটা নিছকই মার্কেটিং নয়, এটি
ইউজার সাইকোলজির একটা বড় অংশ। মানে মানুষ যাতে স্বস্তি বোধ করে। একদম। যখন কোনো সিস্টেম মানুষের সাথে দৈনন্দিন কাজ করবে, কোড লিখবে বা প্রজেক্ট ম্যানেজ করবে, তখন তার সাথে একটা স্বস্তিদায়ক সম্পর্ক থাকা জরুরি। আর কনস্টিটিউশনাল এআই এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটি কোনো মার্কেটিং গিমিক নয়, বরং এটি মডেলের আর্কিটেকচারের একেবারে গভীরে গাঁথা একটা মেকানিজম। আচ্ছা, মানে অন্যান্য মডেলের থেকে আলাদা। হ্যাঁ, অন্যান্য মডেল যেখানে হয়তো শুধু ডেটা প্যাটার্ন কপি করে উত্তর দেয়, সেখানে ক্লড তার উত্তরকে রিফাইন করার জন্য একটা অতিরিক্ত রিজনিং লেয়ার বা যুক্তি স্তর ব্যবহার করে। ফলে উত্তরগুলো অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে। বুঝতে পারছি। আর এই নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি সম্ভবত এটিকে সাধারণ চ্যাটবট থেকে একটা সত্যিকারের প্রফেশনাল টুলে রূপান্তরিত করেছে। তো বিশাল তথ্য প্রক্রিয়াকরণের এই ক্ষমতা কিভাবে নির্দিষ্ট পেশাদার কাজে রূপান্তরিত হয় সেটা বুঝতে হলে আমাদের স্পেশালাইজড টুলগুলোর দিকে তাকাতে হবে। হ্যাঁ, যেমন ডেভেলপারদের জন্য যেটা তৈরি হয়েছে করে। এটিকে একটা এজেন্টিক কোডিং অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছে, কারণ এটি স্বাধীনভাবে কাজ করতে পারে। ধরুন একটা পুরো রিপোজিটরি যেখানে হয়তো 1 মিলিয়ন বা 10 লাখেরও বেশি লাইনের কোড আছে, ক্লড কোড সেটা একবারে বুঝতে সক্ষম। ওহ, ওয়াও! 10 লাখ লাইন! এর মানে হলো ডেভেলপারকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষায় শুধু বলে দিতে হবে কি করতে হবে। একদম। এটি নিজেই লিন্টার রান করা থেকে শুরু করে গেট অপারেশন পর্যন্ত করতে পারে। এখানে একটু পরিষ্কার করে নেওয়া ভালো, লিন্টার হলো এমন একটা টুল যা কোডের ভেতরের ভুল ত্রুটি বা স্টাইলের সমস্যাগুলো খুঁজে বের করে, আর গেট হলো কোডের বিভিন্ন ভার্সন সেভ করে রাখার সিস্টেম। তো ক্লড কোড নিজে নিজেই এই টুলগুলো ব্যবহার করতে পারে। হ্যাঁ, আর স্পিডের ব্যাপারটা চিন্তা করুন। সেটাই তো, ম্যানুয়ালি যেসব কাজ করতে একজন ডেভেলপারের ৪৫ মিনিটের বেশি সময় লাগে, ক্লড কোড তা ১০ মিনিটেরও কম সময় করে দেয়। এমনকি সুয়েব বেঞ্চ ভেরিফাইড নামের একটা অত্যন্ত কঠিন টেস্ট আছে, যেখানে রিয়েল ওয়ার্ল্ড গেটহাব ইস্যুগুলো সমাধান করতে হয়, সেখানে এর স্কোর ৮০.৯%। যা কিন্তু কার্সার বা জেমিনির সিএলআই টুলের চেয়ে অনেক বেশি। রাইট। এই অভাবনীয় স্কোরের পেছনের আর্কিটেকচারটা বুঝতে হলে এর মূল লুপটির দিকে তাকাতে হবে, যাকে বলা হয় গ্যাদার, অ্যাক্ট, ভেরিফাই বা তথ্য সংগ্রহ, কাজ যাচাই লুপ। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? যখন একে কোনো নির্দেশ দেওয়া হয়, এটি অন্ধের মতো কোড লেখা শুরু করে না। এটি প্রথমে পুরো প্রজেক্ট স্ক্যান করে প্রাসঙ্গিক ফাইলগুলো পড়ে তথ্য সংগ্রহ করে। এরপর একটা পরিকল্পনা তৈরি করে কোড লেখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো শেষেরটি, ভেরিফাই করার ধাপটা। হ্যাঁ, এটি নিজেই কোড রান করে যাচাই করে দেখে যে কাজটা ঠিকমতো হলো কিনা, কোনো এরর বা ত্রুটি দেখা দিচ্ছে কিনা। এর আরেকটা দিক হলো সিলেক্টিভ কনটেক্সট ম্যানেজমেন্ট। এটি claude.md নামের একটা নির্দিষ্ট ফাইলের মাধ্যমে ঠিক করে নেয় প্রজেক্টের কোন কোন নিয়ম বা ফাইল তার পড়া উচিত, যাতে অপ্রয়োজনীয় টোকেন খরচ না হয়। মানে খুব বেছে বেছে কাজ করে। কিন্তু এখানে আমার একটা উপমা মনে পড়ছে, যা এর একটা বড় অসুবিধার দিকও নির্দেশ করে। কি রকম? ক্লড কোডের কাজ করার ধরনকে অনেকটা একজন অতি উৎসাহী জুনিয়র ডেভেলপারের সাথে তুলনা করা যেতে পারে। ইন্টারেস্টিং। মানে সে হয়তো দারুণ কোড লিখতে পারে, কিন্তু বারবার আপনার দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করতে থাকে, আমি কি এই ফাইলটা সেভ করব, বা এই কমান্ডটা কি রান করব। হ্যাঁ, পারমিশনের ব্যাপারটা। রাইট, বারবার এই পারমিশন প্রম্পট বা অনুমোদনের জন্য কাজের ফ্লো নষ্ট হয়। শুধু তাই নয়, এর টোকেন খরচও অনেক বেশি। ভারী ব্যবহারে একজন ডেভেলপারের পেছনে দিনে $5 থেকে $30 পর্যন্ত খরচ হতে পারে। এটা একটা বড় অ্যামাউন্ট। তো আমার প্রশ্ন হলো, এই যে বারবার পারমিশনের জন্য কাজের ব্যাঘাত ঘটে এবং দিনে এত ডলার খরচ হয়, এটা কি কোনো কোম্পানির জন্য আসলেই লাভজনক বা প্র্যাকটিক্যাল? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো অ্যানথ্রোপিকের আর্কিটেকচারাল দর্শন, যাকে তারা বলছে ডেভেলপারের নিয়ন্ত্রণ বা ডেভেলপার সভারেনিটি। আচ্ছা। ক্লড কোডকে টার্মিনালের মতো এমন একটা সংবেদনশীল জায়গায় রান করানো হয়, যা সরাসরি মেশিনের হার্ডওয়্যার এবং মূল ফাইলের সাথে যুক্ত। একটা ভুল কমান্ড পুরো প্রজেক্ট মুছে ফেলতে পারে। ও রাইট, সেটা তো একটা ডিজাস্টার হবে। একদম। এই নিরাপত্তার খাতিরেই এআইকে স্যান্ডবক্স সাব প্রসেসে রাখা হয় এবং সংবেদনশীল কাজগুলোতে মানুষের অনুমোদন বা পারমিশন গেট রাখা হয়। এখন লাভের হিসাবটা যদি দেখা যায়,
একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপারের ৪৫ মিনিট সময়ের মূল্য কি দিনে $৫ থেকে $৩০ চেয়ে অনেক বেশি নয়? অবশ্যই বেশি। হ্যাঁ, সিলিকন ভ্যালি বা যে কোনো বড় টেক কোম্পানির স্কেলে চিন্তা করলে ডেভেলপারের সময় বাঁচানোটা কম্পিউট কস্টের চেয়ে বহুগুণ বেশি লাভজনক। তাই টোকেনের পেছনে এই খরচ এবং একটু পারমিশন দেওয়ার এই ট্রেড অফ বা আপোসটি অত্যন্ত লজিক্যাল। এই যুক্তিটা বেশ শক্ত। ডেভেলপারদের জন্য কোডের এই পাহাড় সামলানো এবং সময় বাঁচানোর বিষয়টা পরিষ্কার। কিন্তু কোম্পানির বাকি ৮০% মানুষ যারা সফটওয়্যার কোড করেন না, তাদের কি হবে? তাদের জন্য সলিউশন আছে। হ্যাঁ, এই বিশাল ডেটা প্রসেস করার ক্ষমতাকে যদি সাধারণ ম্যানেজমেন্ট বা অ্যাডমিন ডেস্কে নিয়ে আসা যায়, তাহলে চিত্রটা কেমন দাঁড়ায়? ঠিক এই শূন্যস্থানটাই পূরণ করছে তাদের পরবর্তী টুল ক্লডওয়ার্ক, যাকে কোওয়ার্কও বলা হয়। এটি যেন একটা সার্বক্ষণিক প্রজেক্ট ম্যানেজার। ঠিক বলেছেন। ক্লডওয়ার্ক বা কোওয়ার্ক মূলত ক্লড ডেস্কটপ অ্যাপের ভেতরে থাকা একটা কোল্যাবোরেটিভ ওয়ার্কস্পেস। সাধারণ চ্যাটবটগুলোর একটা বড় সমস্যা হলো কিছুক্ষণ কাজ করার পর এরা পুরনো কনটেক্সট বা আগের কথা ভুলে যায়। হ্যাঁ, বারবার মনে করিয়ে দিতে হয়। কিন্তু কোওয়ার্ক সেশন জুড়ে তথ্য মনে রাখে এবং এটি কাজ করে প্ল্যান, সাবটাস্ক, এক্সিকিউট বা পরিকল্পনা উপবিভাগ বাস্তবায়ন লুপে। মানে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রতিটি ছোট কাজের নির্দেশ দিতে হয় না। না, শুধু মূল লক্ষ্যটা বলে দিলেই হয়। যেমন ধরুন, যদি বলা হয় গত মাসের বিক্রির রিপোর্টগুলো বিশ্লেষণ করে একটা এক্সেল মডেল বানাও এবং প্রেজেন্টেশনের জন্য একটা সামারি তৈরি করো, ক্লড নিজেই এই বড় কাজটাকে কয়েকটা ছোট ছোট সাবটাস্কে ভাগ করে নেবে এবং একে একে সম্পন্ন করবে। অ্যাডমিন বা রিসার্চের মতো কাজে এর ফলে সপ্তাহে ৬ থেকে ৮ ঘন্টা সময় বাঁচানো সম্ভব। আর এই স্বয়ংক্রিয়তার পেছনে রয়েছে এর ১৩২টি প্রি বিল্ড স্কেল এবং ১৩১টি এমসিপি কানেক্টর। এমসিপি কানেক্টর। হ্যাঁ, মডেল কনটেক্সট প্রোটোকল। এই কানেক্টরগুলো বলতে এমন কিছু ডিজিটাল ব্রিজ বোঝায় যা দিয়ে এআই সরাসরি গুগলের ওয়ার্কস্পেস, নোশন বা কোম্পানির নিজস্ব ডেটাবেসের সাথে যুক্ত হতে পারে। ও আচ্ছা। এটি বা সহজলভ্যতার ওপর জোর দিয়ে যাদের কোডিং জ্ঞান নেই তারা যেন কোনো জটিল সেটআপ ছাড়াই বা জিরো কনফিগারেশনে কাজ শুরু করতে পারে। কিন্তু এই সহজলভ্যতার কিছু সীমাবদ্ধতাও তো রয়েছে বলে মনে হয়। হ্যাঁ, তা তো আছেই। মানে এই টুলের ক্ষমতার সীমা বেশ অস্পষ্ট। অর্থাৎ এটি ঠিক কতদূর পর্যন্ত কি করতে পারবে তা আগে থেকে অনুমান করা কঠিন। নতুন ধরনের কোনো কাজের নির্দেশ দিলে অনেক সময় প্রচুর ট্রায়াল অ্যান্ড এরর বা বারবার চেষ্টা করে দেখতে হয়। এছাড়া এর কোনো নেটিভ সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সাপোর্ট নেই। রাইট। তবে আমার মনে সবচেয়ে বড় যে খটকাটি লাগছে তা হলো এর কনটেক্সট লোডিং মেকানিজম। সেটা কেমন? প্লট কোডে আমরা দেখলাম খুব সাবধানে বেছে বেছে কনটেক্সট লোড করা হয় যাতে টোকেন বাঁচে, আর কোওয়ার্ক নাকি প্রতি সেশনেই পুরো প্রজেক্ট ব্রিফিং একেবারে নতুন করে লোড করে। এটা তো সেই সহকারীর মতো যে প্রতিদিন সকালে অফিসে এসে গত ১ বছরের সব ফাইল নতুন করে পড়ে তারপর আজকের কাজ শুরু করে। এতে কি প্রচুর টোকেন আর কম্পিউট পাওয়ার নষ্ট হয় না? এটা খুব ভালো একটা পয়েন্ট। এই আর্কিটেকচারাল পার্থক্যটি খুবই প্রাসঙ্গিক একটা বিষয় সামনে নিয়ে আসে। হ্যাঁ, এতে টোকেন বেশি খরচ হয়। ক্লড কোডের ডেভেলপাররা নিজেরা কনটেক্সট সাজিয়ে নেন, যাকে বলা হয় ডেভেলপার কম্পোজ ডেস্ক। আচ্ছা। কিন্তু কোওয়ার্ককে ব্যবহার করা হয় এআই কম্পোজ ডেস্ক। সাধারণ ব্যবহারকারীরা যাতে প্রযুক্তির জটিলতায় না পড়েন তাই এআই নিজেই পেছনের সব কাজ, যেমন স্ক্রিনশট নেওয়া, প্রাসঙ্গিক ফাইল খোঁজা বা প্রজেক্টের পুরনো হিস্ট্রি লোড করার কাজগুলো লুকিয়ে করে ফেলে। ও, বুঝতে পেরেছি। এখানে টোকেনের খরচের চেয়ে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য এবং জিরো কনফিগারেশনকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। অ্যানথ্রোপিক মেনে নিয়েছে যে সাধারণ ব্যবহারকারীকে কনটেক্সট ম্যানেজ করতে বললে তারা হয়তো এই টুল ব্যবহারই করবে না। বিষয়টা আসলেই ইন্টারেস্টিং। ইঞ্জিনিয়ারিং এবং অ্যাডমিন বা ডাটার কাজের দিকটা তো বোঝা গেল, কিন্তু সৃজনশীল বা ভিজুয়াল কাজের কি হবে? ডিজাইনারদের জন্য এই ইকোসিস্টেমে কি রয়েছে? সেখানেও একটা বড় চমক আছে। হ্যাঁ, এখানেই আসে আমাদের তৃতীয় টুল, ক্লড ডিজাইন। এটি মূলত একটা পুনরাবৃত্তিমূলক প্রোটোটাইপার বা এআই ডিজাইন অ্যাসিস্ট্যান্ট। ঠিক, ক্লড ডিজাইন কাজ করে চ্যাট টু ক্যানভাস ওয়ার্কফ্লোতে। এখানে কেউ কোনো আইডিয়া লিখে দিলে বা কোনো ওয়েবসাইটের লেআউটের স্ক্রিনশট দিলে এটি সেই অনুযায়ী প্রোটোটাইপ বা ভিজুয়াল তৈরি করতে পারে। মানে চ্যাট থেকেই সরাসরি ডিজাইন। হ্যাঁ, একদম। এর পেছনের আর্কিটেকচারটা হলো প্রম্পট, রিজন,
প্রোটোটাইপ লুপ। এটি শুধু প্রম্পট পেয়ে ছবি আঁকে না, বরং প্রম্পটের পেছনের যুক্তি বা রিজন বিশ্লেষণ করে, তারপর প্রোটোটাইপ বানায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ফিগমা প্লাগইনের সাথে সরাসরি যুক্ত হতে পারে, যা ডিজাইনারদের জন্য একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুল। এই টুলের একটা বড় সুবিধা হলো সাবস্ক্রিপশনের সাথেই এটি ফ্রি পাওয়া যায়। তাছাড়া নির্দিষ্ট ডিজাইন সিস্টেম ব্যবহার করে এটি কোম্পানির ব্র্যান্ডের ধারাবাহিকতা বা ব্র্যান্ড কনসিস্টেন্সি খুব ভালোভাবে বজায় রাখতে পারে। হ্যাঁ, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এটা খুব জরুরি। কিন্তু এর মূল সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে মৌলিকতার অভাব। এটি খুব নতুন, অদ্ভুত বা সৃজনশীল কোনো ডিজাইন তৈরি করার চেয়ে নির্ভরযোগ্য বা রিলায়েবল ডিজাইনে বেশি পারদর্শী। রাইট। তার মানে এটি কোনো স্বাধীন বা দূরদর্শী শিল্পীর মতো আচরণ করে না, বরং এটিকে কোম্পানির একজন কড়া ব্র্যান্ড ম্যানেজারের সাথে তুলনা করা যায়, যে সবসময় খেয়াল রাখে যেন কোনো ডিজাইনে ব্র্যান্ডের নির্দিষ্ট নিয়ম, ফন্ট বা কালার প্যালেটের বাইরে কিছু না যায়। হ্যাঁ, উপমাটাই টুলের কাজের ধরন খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। আর্কিটেকচারের দিক থেকে দেখলে ক্লড ডিজাইন মূলত সনেট 4.5-এর একটা হাইব্রিড মডেল ব্যবহার করে। এর মূল শক্তি শুধু সুন্দর ছবি আঁকা বা পিক্সেল পারফেক্ট ডিজাইনে নয়, তাহলে কোথায়? বরং ডিজাইনের পেছনের লজিক, বিভিন্ন এজ কেস বা অ্যাক্সেসিবিলিটি অডিট করার ক্ষেত্রে এর ক্ষমতা অসাধারণ। এজ কেস বলতে বোঝায় সম্ভাব্য ব্যতিক্রমী পরিস্থিতিগুলো। ধরুন, একটা লগইন পেজ ডিজাইন করতে হবে। আচ্ছা। ক্লড ডিজাইন শুধু পেজটি দেখতে কেমন হবে তা বানাবে না, এটি চিন্তা করতে পারে পাসওয়ার্ড ভুল হলে কি এরর মেসেজ আসবে, বা কালার ব্লাইন্ড মানুষদের জন্য রঙের কন্ট্রাস্ট ঠিক আছে কিনা। এটি মূলত কোড জেনারেশন এবং ভিজুয়াল ডিজাইনের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে দেয়। ওয়াও, তার মানে এটি আসলে ডিজাইনারদের চিন্তার পরিধিটা বাড়িয়ে দিচ্ছে। এই তিনটি শক্তিশালী টুল, ক্লড কোড, কোওয়ার্ক এবং ডিজাইন মিলে যে কোনো প্রফেশনালের কাজকে এক নতুন স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কোনো সন্দেহ নেই। কিন্তু এই পুরো ইকোসিস্টেম ব্যবহারের খরচ কেমন? অ্যানথ্রোপিক প্রতিটি টুলের জন্য আলাদা আলাদা দাম না রেখে একটা ইউনিফাইড বা সমন্বিত সাবস্ক্রিপশন প্ল্যান তৈরি করেছে। সাধারণ ফ্রি প্ল্যানে তো এই স্পেশালাইজড টুলগুলো পাওয়াই যায় না। প্রফেশনাল ব্যবহারের জন্য মূল দরজাটা খোলে প্রো প্ল্যান দিয়ে। একদম। এই প্রো প্ল্যানের দাম মাসে $20 অথবা এককালীন দিলে বছরে $200। এই প্ল্যানে ক্লড কোডের CLI, কোওয়ার্ক ওয়ার্কস্পেস এবং ডিজাইনের বেসিক ফিচারগুলো পাওয়া যায়, আর ফ্রি ইউজারদের চেয়ে 5 গুণ বেশি মেসেজ বা টোকেন ব্যবহারের সুযোগ থাকে। আর যারা আরও বেশি ব্যবহার করেন, এরপর যারা আরও ভারী কাজ করেন তাদের জন্য রয়েছে ম্যাক্স 5X প্ল্যান, যার দাম $100, এবং ম্যাক্স 20X প্ল্যান, যার দাম $200 প্রতি মাসে। টিমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্ল্যান প্রতি সিটে $25, আর প্রিমিয়াম প্ল্যান, যেখানে ক্লড কোডের ফুল অ্যাক্সেস থাকে, সেটির দাম প্রতি সিটে $100 থেকে $150 মতো। এছাড়াও ডেভেলপারদের জন্য API এর পে পার টোকেন ব্যবস্থা আছে। একটু দাঁড়ান, এখানেই অঙ্কের হিসাবটা মেলাতে একটু সমস্যা হচ্ছে আমার। কেন, কি হলো? একটু আগে আলোচনা হলো যে ক্লড কোড ভারী ব্যবহারে দিনে $5 থেকে $30 পর্যন্ত টোকেন খরচ হতে পারে। তাহলে মাসে $20 প্রো প্ল্যান দিয়ে কি আসলেই একজন ডেভেলপার সারা মাস কাজ করতে পারবেন? নাকি মাঝপথেই লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে ব্যবহারকারীরা বাধ্য হয়েই $100 বা $200 ম্যাক্স প্ল্যানে শিফট করবে? রাইট, এটি অত্যন্ত যৌক্তিক একটা পর্যবেক্ষণ। আসলে মাসে $20 প্রো প্ল্যানটি হল এই ইকোসিস্টেমে প্রবেশের একটা দরজা মাত্র। আচ্ছা। এটি দিয়ে হয়তো হালকা কাজ বা প্রজেক্ট ম্যানেজমেন্ট করা যাবে, কিন্তু যারা প্রফেশনালভাবে প্রতিদিন ঘন্টা ধরে বড় কোড বেসে ক্লড কোড ব্যবহার করবেন, প্রো প্ল্যানের লিমিট তাদের খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সেটাই তো ভাবছিলাম। তাদের জন্য মূলত API এর পে পার টোকেন মডেল অথবা ওই $100 থেকে $150 প্রিমিয়াম বা ম্যাক্স প্ল্যানগুলোই মূল ভরসা। অ্যানথ্রোপিক মূলত টুলগুলোর দাম এভাবেই স্কেল করেছে। সাধারণ ব্যবহারকারীরা কম খরচে ইকোসিস্টেমে ঢুকতে পারবে, কিন্তু যারা AI দিয়ে সত্যিকারের অর্থ বা ঘন্টার পর ঘন্টা সময় বাঁচাচ্ছে, তারা তাদের ব্যবহারের উপর ভিত্তি করে বেশি পে করবে। এটি বেশ চতুর এবং কার্যকর একটা বিজনেস মডেল। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো বিষয়টির একটা সারসংক্ষেপ যদি টানা যায়, আমরা দেখলাম কিভাবে 1948 সালের ক্লড শ্যাননের ইনফরমেশন থিওরি থেকে অনুপ্রাণিত একটা AI আজ ক্লড কোডের মাধ্যমে ডেভেলপারদের কোড বেসের ওপর নিয়ন্ত্রণ দিচ্ছে। হ্যাঁ, কোওয়ার্কের মাধ্যমে এটি সাধারণ অফিস কর্মীদের ডাটা বিশ্লেষণ বা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো কাজে ঘণ্টার পর ঘণ্টা সময় বাঁচাচ্ছে, আর ডিজাইনের মাধ্যমে চ্যাট থেকেই সরাসরি প্রোটোটাইপিং করাকে সম্ভব করে তুলছে। একদম ঠিক।
এই তথ্যগুলো জানা জরুরি, কারণ এআই এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করার জায়গায় চলে এসেছে। এবং এটি প্রমাণ করে যে ভবিষ্যৎ প্রযুক্তির লক্ষ্য শুধু মানুষের কাজ সহজ করা নয়, বরং মানুষকে রুটিন কাজের বাইরে গিয়ে আরও বড় পরিসরে চিন্তা করার সুযোগ করে দেওয়া। আজকের এই বিশদ আলোচনা গুটিয়ে আনার আগে একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। আলোচনার শুরুতে এআইকে একজন ইন্টার্ন বা জুনিয়র সহকর্মীর সাথে তুলনা করা হয়েছিল, যে নির্দেশ মতো পুরো কাজ করে দেয়। হ্যাঁ, বলেছিলাম আমরা। যদি এআই টুলগুলো এখন মানুষের নির্দেশ ছাড়াই ঘন্টার পর ঘন্টা ধরে প্রেজেন্টেশন বানানো, স্প্রেডশিট সাজানো বা সফটওয়্যার কোডিংয়ের মতো কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে, তবে ভবিষ্যতে প্রফেশনালসদের ভূমিকা কি পুরোপুরি বদলে যাবে? এটাই এখন বড় প্রশ্ন। মানুষ কি আর কাজ তৈরি করার জায়গায় থাকবে, নাকি শুধু এআই এর করে দেয়া কাজের এডিটর বা অনুমোদনকারীতে পরিণত হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যেসব ছোটখাটো বা এন্ট্রি লেভেলের কাজ করে ক্যারিয়ারের শুরুতে জুনিয়ররা কাজ শেখে, এআই যদি আজ সেই সব কাজ নিখুঁতভাবে করে দেয়, তবে ভবিষ্যতের জুনিয়র কর্মীরা কাজ শিখবে কোথা থেকে? ওই এআই ইন্টার্ন যদি সব কাজ করে দেয়, তবে আসল মানুষের ইন্টার্নরা কি করবে? এই চিন্তার খোরাকটি আজকের মতো রেখে গেলাম।